চলে এসেছি কোথায়? বিষ্ণুপুর। দেখা যায় শুধু চারদিকে সবুজটা দেখে আর ভিউটা দেখে দাঁড়িয়ে। কোথায় চলে এলাম? গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা ট্রিপে বেরিয়ে পড়েছি, সৌরভ ভাইয়ের আমি। একবার বিষ্ণুপুরের দিকে যেতে পারি, সেখানে দেখতে পাবো। সবাই হাঁ করে দেখছে আমাদের দিকে, যেহেতু ক্যামেরাটা লাগানো আছে। তারপরে কাল থেকে যা বৃষ্টি হচ্ছে, তো যাই এবং কালকে মনে হয় রাতে ভিজে ভিজে বাড়ি ফিরেছি। কিন্তু আজকে ভাবছিলাম তো বৃষ্টি বৃষ্টি হবে, তাহলে বৃষ্টি একটু রেনকোট টেনকোট সব নিয়েছি, কিন্তু আজকে দেখছি এ তো রোদ বেরিয়ে গেছে। কখন কি হবে ওয়েদার কিছু বলা যাচ্ছে না, আমি খেয়াল হয়ে গেছি। আমাদের গ্রাম দেখে না, ওটা বন্দিপুর বাস স্ট্যান্ড আমরা পেরিয়ে গেলাম মাত্র। এটা নিরঞ্জন বাটি দিকে যাচ্ছি এখন। চলো দেখি আরো আর কিছু পাই দেখাবো। শিবতলা এটা। তারপরে চেনটা এত ঘের ঘের করছে, দেখি এখন একবার তাহলে চেন দিয়ে মতো রাস্তায় নিয়ে নিতে হবে, নাহলে খুব বাজে অবস্থা হবে। এতটা যাবো আমরা এখন বেঙ্গল বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি জায়গাটা সবাই চেনো, যারা মোটামুটি বন্ধুপুর মায়ের বাড়ি আর কি। এত বাজে অবস্থা এখন কাদাতে আমাদের, চেন লুকটা করাতে হবে, নাহলে একটু মুশকিল হয়ে যায়। চেনটা ঘরে হচ্ছে। হবে একটা ছোট্ট নদী বেরোচ্ছি। এখন আছি ডমর ব্রিজের ওপর। এই হচ্ছে বিখ্যাত ব্রিজ। এখন তো ফাঁকা, সন্ধ্যাবেলা একদম এর একটা কোনা ফাঁকা লাগে না। লার্জেস্ট নদী এটা। জল উঠে গেছিল ওপরটায়, আমরা দেখতে পাচ্ছি। জলটা নেমে গেছে। আজকের ওয়েদারটা তবু ঠিকঠাক, না খুব বেশি গরম না বৃষ্টি, একটা মনোরম মনোরম আবহাওয়াটা আছে আর কি, বেশ আরামদায়ক। বৃষ্টিটা হলে একটু চাপ হয়ে যায়। বৃষ্টি যেমন না হয় এরকম থাকিস, আজকে দিন দেখতে হবে। এই গাড়িটাকে আগে করে খাইয়ে নি। এখানে তো আমরা এখানে একটু আরামবাগ এতক্ষণে এলাম। ভাবছিলাম ট্রেন লুকটা দিয়ে নেবো, যেখান থেকে নিয়ে সে এখন মনে আসেনি। দেখছি সামনে দোকান থেকে নিয়ে নেবো, ওখান থেকে। কালীপুর ব্রিজটা পেরিয়ে এতগুলো টার্নিং হয়েছে, সোজা চলে যাচ্ছে কামারপুকুর। আমরা ডান দিকে যাবো, কতপুকুর হয় ভেঙে যাবো। বাবা, আমরা ডান দিকে কতপুকুর হয়ে এইদিকে সোজা বিষ্ণুপুর যাবো।
আমরা একটু দাঁড়ালাম, চিল লুক করে নিচ্ছি। রাস্তায় একটা দোকান পেলাম, দাদা করে দিচ্ছি। তো আমরা দাঁড়িয়ে যাচ্ছি পুতুলপুরে। এখন ট্রেন লিফটে ওখানে একটু ব্যবস্থা করলাম, কিন্তু ওখানে প্রায় শেষ হয়ে গেছিল। দোকান থেকে একটু ব্যবহার দোকান পেয়েছি একটা, কেয়ার করছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। চেঞ্জ করে খুবই দরকার এখন। কতুলপুর বাস স্ট্যান্ড থেকে আমরা একটু এগিয়ে এসে হালকা কিছু টিফিন করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকটা খুব সুন্দর লাগছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর যাদেরকে এই তুলোর মতো মেঘগুলো খুব সুন্দর লাগছে। তার মাঝে আমার গাড়িটাকে একটু চেন লিফটে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কতুলপুর থেকে বেরিয়ে আসার পর জায়গা ঠিক চিনতে পারছি না, নতুন জায়গা। আমরা একটা ধাবায় দাঁড়িয়ে আমাদের টিফিনটা সেরে নিলাম। এরপর দেখি আমরা আমাদের নেক্সট গন্তব্য কোথায়। চলো এখানে গিয়ে দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম। এটা অনেকটা এনার্জি হচ্ছে, আর আমার গাড়িটা কিন্তু খাইয়ে নিয়েছি, অনেকক্ষণ ভর্তি। এবার চলো ডাইরেক্ট বিষ্ণুপুর। চলো গাইস। সত্যি নিজের ছোটগুলো ভাগ্যিস আছে, একটা প্রাণ খুলে বাঁচতে পারে। এইসব কাজ করে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মাথার মধ্যে একদম সেই জাম হয়ে থাকে। যত মন চাচ্ছে, যত চাপ লাগুক, ট্রেন করে গাড়ি নিয়ে ব্যাস সব কিছু ওকে হয়ে যাবে। তো চলো দেখতে পেতাম অনেকটাই চললাম, জলপুরের কাছে চলে এসেছি প্রায়। আমরা এখন আবারও চলে এসেছি। আগে অনেকবার ভিডিও দেখেছি জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গল ছেড়ে থাকা যাবে না, জয়পুর জঙ্গলে ঠিক পড়ে যাবে কেন জানি না। কপাল এসে জয়পুর হয়েছে। জয় জয়পুর, জয় মানে আনন্দ। তো জয় করো, আনন্দ করো, আর জয়পুর জঙ্গলে ঘুরে যাও। কি সুন্দর লাগছে ভাই। আমরা একটা ভিডিওতে আছে দেখে থাকবে, জয়পুর জঙ্গলের ভিতরে একটা ওয়াচ টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ার আছে, তারপর এখানে এরোড্রোম আছে, মানে ওই ব্রিটিশ এয়ারলাইন ইউজ করা তো সেটা ভিতরে। আমরা বাইরে আছি, যখন ঠিক মাঝখানে ভিতরের দিকে রাখা আছে। কিছু আসো পরে এখানে ঘুরে যাবে। আর সত্যি ভাই স্যার, আমার তো এই জায়গাটা আসতে খুব ভালো লাগে, বেশ ভালো লাগে, বেশ দারুণ সুন্দর লাগে। পুলিশ আবার ঘিরছে কেন ভাই? পুলিশ কিসের? ও বাবা, গাড়ি চেক করছে। চলো আমাদের চেক করবে না, এগিয়ে চলো। জয়পুর জঙ্গল থেকে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে। জঙ্গলে যখন এসছি না দেখে থাকা যায়, শুধু চারদিকে সবুজটা দেখে আর ভিউটা দেখে দাঁড়িয়ে পড়লাম। কেমন লাগছে রে বল, জার্নিটা কেমন লাগছে আজকে? তোমরা শুধু ভিউটা দেখে যাও, এইদিকে এই দিকটা দেখাও, এত সুন্দর লাগছে। আমরা জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে আছি অনেক সাহস নিয়ে। তো আমরা মোবাইলের মাধ্যমে দেখেছিলাম যে এখানে কেউ দাঁড়ায় না জঙ্গলের মধ্যে, তো আমরা অনেক সাহস নিয়ে জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য। তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখো। कौन है ये लोग, कहां से आते हैं? জয়পুর জঙ্গল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, অনেক পর নিচে নিলাম একটু, আলাদা খুশি লাগছিল তো। এবার
চলো দেখি ডাইরেক্ট একদম বিষ্ণুপুর। চলো দেখতে থাকো। ড্রাইভ স্লো, হাতি আসবে, আসুক, কোনো অসুবিধা নেই। ওয়াও, কি লাগছে রে ভাই। এখানটা বেশি ঘন, হ্যাঁ সত্যি এই জায়গাটা। ওয়াও, কি ঠান্ডা হাওয়াটা রে ভাই, অসাধারণ লাগছে কিন্তু। পোল্ট্রি ফার্ম, তো গাইজ আমরা এখন প্রায় বিষ্ণুপুর গেটওয়ে কাছে চলে এসেছি। বৃষ্টিটা আবার নামতে আরম্ভ করেছি ভাই, ক্যামেরাটা বন্ধ করতে হবে, ক্যামেরাটা আমার যাবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরা এখন চলে এসেছি কোথায়, বিষ্ণুপুর। এই হচ্ছে সেই বিষ্ণুপুরের গেটওয়ে। কত সুন্দর লাগছে দেখো, রাস্তার ধারে কি সুন্দর লাইটিং করে দিয়েছে, রাত্রিবেলাটা খুব সুন্দর লাগবে এটা। সেই তো মন্দির, এই লেখাটা তখন ছিল না যখন প্রথমবার এসেছিলাম। বাহ, ভালো লাগছে দেখে। এটা আবার কি রে, টোল ট্যাক্স এইভাবে চান্দাপুরের মতো। চলো গাইস, আমরা এখন এসে গেছি বিষ্ণুপুরে, ঠিক আছে। বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তো চলো বিষ্ণুপুর। তো গাইস দেখো আমার এখন ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। তো বন্ধুরা, চলতে চলতে আমরা এখন এসে পড়েছি বিষ্ণুপুরের এই দুটো গেটওয়ের কাছে। আমরা বোধহয় ওই দিকটাতে এন্ট্রি করেছি, ওই দিকটাতে এন্ট্রি করেছি, ঠিক আছে। ওটা হচ্ছে ছোট দরওয়াজা, ওটা হচ্ছে ছোট দরওয়াজা, এটা হচ্ছে বড় পাথর দরওয়াজা। দুটো দরওয়াজাই হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা বা বোল্ডার, যেগুলো আমরা বলি বোল্ডার। তো ওই ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে তৈরি। এগুলো 1700 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল মল্ল রাজা বীরসিংহদেব তার আমলে। দেখতে কত সুন্দর লাগছে, এখনও ঠিক সেইভাবেই। আজ 2025, আজও প্রায় 325 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও এরা এভাবেই দাঁড়িয়ে আছে। ইতিহাস সামনে দাঁড়িয়ে আছে আমরা, ইতিহাস আমাদের চোখের সামনে ভাসছে। কি সুন্দর লাগছে তাই না? তো আমরা এখন বাবা সোজা বেরিয়েছি, যাওয়া যাবে। এই দরজাগুলির উপরে যাওয়া যাবে না, চাতাল বা মঞ্চ করা আছে, যেখানে প্রহরীরা পাহাড় দিত এবং তারই পাশে কিছু লুপহোলস বা তীর ছোড়ার জায়গা তৈরি করা আছে, যার মাধ্যমে এরা বাইরের শত্রুদের তীর ছুঁড়ে বা গরম জল ঢেলে বা আগুনের কোনো কিছু ফেলে বাইরের শত্রুদের ওপর আক্রমণ করত। এগুলি ছিল একাধারে নগরের প্রবেশদ্বার এবং অন্যথা নগরকে রক্ষা করার জন্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা এই প্রবেশদ্বার দুটি পালন করে। সাহাব কোথায় চলে এলাম,
ছোটো ছোটো একদম পুরো ইয়ে করা আছে নাকি? এখানে কিছু হতো মনে হয় আগে। দরজা করা আছে ভিতরটাই, রুম টুম ছিল। খুব সুন্দর লাগছে। তো আমরা এই গড় দরজার সামনে ধারে এন্ট্রি করলাম। এবার মন্দিরগুলো আস্তে আস্তে এইদিকে শুরু হবে। ঠিক আছে, চলো তোমাকে দেখাবো। চলো। এইখানে আরেকটা মন্দির শুরু হয়ে গেছে। তো আমরা আরেকটু এগিয়ে এসে এখানে মহারাজা বীর হাম্বির তার অধীনে দাঁড়িয়ে আছে। গাড়ি রেখে দিলাম। তো আমরা মহারাজা বীর হাম্বির যেটা মল্ল রাজা ছিলেন, যিনি 1787 সালে তার আগে থেকে অ্যাক্টিভ ছিলেন। মহারাজা বীর হাম্বির ছিলেন একজন মহাকুস্তিবীর। এই বাইরের উদ্যানটি বা মহারাজা হাম্বিরকে সম্মান জানিয়ে তেনার নাম অনুসারে এই উদ্যানটির নাম রাখা হয়েছে। কিন্তু ভিতরে এই লালজি টেম্পলটি বা লালজি মন্দিরটি তৈরি কিন্তু বীরসিংহ দেব তেনার আমলে। লালজি মন্দির, লালজি বলতে এখানে আমাদের কৃষ্ণ ঠাকুরকে বোঝানো হয়েছে। লালজি মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এখন এসে পড়েছি জোড়বাংলা মন্দিরের সামনে। দুটি বাংলোকে পাশাপাশি রাখলে যেরকম দেখতে হয়, এই মন্দিরের আকৃতি সেরকম বলে এই মন্দিরের নাম জোড়বাংলো। এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন টেরাকোটার কাজের মাধ্যমে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্যকে তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে এই যে ছোটো ঘরটা দেখছেন, এখান থেকে মন্দির ঘোরার জন্য টিকিট পাওয়া যায় বা রাসমন্দির সামনে টিকিট পাওয়া যায়। এছাড়া আমরা অনলাইনে মন্দির ঘোরার জন্য টিকিট কেটে নিয়ে প্রতিটা মন্দির দেখতে আরম্ভ করেছিলাম। তো আমরা এখন শ্যামরাই মন্দির বা পাঁচচূড়া মন্দির দেখতে যাচ্ছি, যে 5টা চূড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্যামরাই মন্দির বা পাঁচচূড়া মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল 17শো শতাব্দীর প্রায় মাঝামাঝি সময়ে রাজা রঘুনাথ সিংহের আমলে। এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজের মাধ্যমে ফুটে উঠেছে নানা মহাভারত ও রামায়ণের দৃশ্য। এছাড়া তৎকালীন সময়ের সমাজ জীবনের চিত্র। জোড়বাংলা মন্দির যাওয়ার পথে আমাদের চোখের সামনে আসে মল্ল রাজাদের আর এক নিদর্শন। এই মন্দিরটি হচ্ছে রাধেশ্যাম মন্দির। মল্ল রাজা চৈতন্য সিংহের দ্বারা 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়। মন্দিরের দেওয়ালগুলিতে রাধাকৃষ্ণের লীলা, ভৌমিক নকশা, ফুলাজাল, পূর্ণনায়ক, আনন্ত সৈন, বিষ্ণুসহ নানা চিত্র ফুটে উঠেছে। শ্যামরাই মন্দির ছেড়ে আমরা এবার খুঁজতে আরম্ভ করেছিলাম বিষ্ণুপুরের সেই দুর্গ আর হাওয়া মহলকে। লোকের বাড়ি, উঠোন, অলিগলি হয়ে অনেক খোঁজাখুঁজির পরে আমাদের চোখে এসেছিল এই উঁচু দুর্গটি আমাদের চোখে আসে। এবার আমরা এখানে যাওয়ার জন্য অনেক মানুষজনকে জিজ্ঞেস করার পর আমরা শেষে পৌঁছেছিলাম এই জায়গাটিতে। এই জায়গাটি দেখতে একটা ভুতুড়ে টাইপ, অনেক পুরনো, একটা গা ছমছমে ব্যাপার আছে। দেখে কিরকম মনে হচ্ছে না যে একটু ভুতুড়ে টাইপ, একটা গা ছমছমে ব্যাপার। যারা তোমাদের কেউ যদি বিষ্ণুপুর থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে কমেন্টে জানাও যে এই জায়গাটি এটা অ্যাকচুয়ালি কি বিষ্ণুপুর ফোর্ট নাকি হাওয়া মহল। হাওয়া মহল দেখে ফেরার পথে আমাদের জগন্নাথ দেবের সঙ্গে দর্শন হয়ে গেল, কারণ আজকে ছিল রথযাত্রা। তো হাওয়া মহল থেকে ফেরার পথে রাজমঞ্চে যাওয়ার রাস্তায়
শ্যামরাই মন্দিরের ঠিক কাছাকাছি এই চৌকাকৃতির এই গুমগড় আপনাদের চোখে আসবে। এর চারপাশে এর কোনো দরজা নেই। মনে করা হয় এখানে দোষীদের বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি থাকলে তাকে এর নিচে বন্দি করে রাখা হতো। আবার কেউ কেউ মনে করে এখানে ধান বা অন্য কোনো শস্য রাখা হতো। কিন্তু গবেষকরা মনে করেন এটি একটি জলাধার, কারণ দক্ষিণে ফোরাখানা নামে একটি জলাশয় পাওয়া গেছে। এরপর আমরা এসে পড়েছিলাম মল্লরাজা বীর হাম্বিরের এক অন্যতম কীর্তি রাসমঞ্চ। প্রায় 1600 শতকে তৈরি করেছিলেন। এটি প্রধানত রাস উৎসবের সময় বিভিন্ন মন্দিরগুলি থেকে রাধাকৃষ্ণের মূর্তিগুলিকে এখানে নিয়ে এসে রাখা হতো এবং তাদের পুজো করা হতো। এখানে কোনো স্থায়ী মন্দির কিন্তু নেই, এখানে কেবল রাস উৎসবের জন্যই এটি ব্যবহার করা হতো। তো গাইস, আমরা এখন বিষ্ণুপুর ঘুরছি বাইকে থেকে। বিষ্ণুপুর কেমন লাগছে? দারুণ দারুণ, এত সুন্দর জায়গা, দারুণ লাগছে। বাড়ি যেতে ইচ্ছাই করছে না। আমরা এখন সারাদিন ঘুরেই আছি বাইক নিয়ে, ওটা বিষ্ণুপুর ঘুরছি আমরা। अच्छा ठीक है। এখন দেখি কামানটা আছে, কামানটা দেখতে যাবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানো, কমেন্টে জানাও। আই থিঙ্ক এটাই কামান, তাই তো? এটাই আমরা এখন এসে পড়েছি সেই বিখ্যাত কামানটির কাছে, যে কামানটি একসময় মারাঠাদের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করেছে। এটি নির্মাণ করিয়েছিলেন রাজা গোপাল সিংহ 1742 খ্রিস্টাব্দে। এটি তৈরি করেন জগন্নাথ কর্মকার নামে এক ব্যক্তি। বিষ্ণুপুর ঘুরে বুঝলাম ইতিহাস এখানে নিঃশ্বাস নেয়, আর প্রতিটা ইট যেন গল্প বলে। বিষ্ণুপুর শুধু ইট কাঠের মন্দির নয়, এটা আমাদের ইতিহাসের অমূল্য অধ্যায়। আজকে আমাদের ভ্রমণ শেষ হলেও বিষ্ণুপুরের কীর্তি ও স্মৃতি আমাদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে। মন্দির, রাজবাড়ি আর সংস্কৃতির ভাণ্ডার। বিষ্ণুপুর সত্যি এক অন্যরকম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। চলো টাটা।